নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আর আজকে দুপুরে একটি ভিডিও আপলোড করেছি, যাতে বলেছি কোন কোন বিষয়গুলো জেনে নিলেই আপনি বুঝতে পারবেন যে শেয়ার মার্কেট বাড়তে পারে কি কমতে পারে, বা এমন কোন কোন বিষয়গুলো আছে যেগুলো জেনে নিলে আপনি শেয়ার মার্কেটের ওপেনিং যে আছে সেটা গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন হবে সেটা বুঝতে পারবেন। আর এই ভিডিওর লিঙ্ক আমি আপনাদের উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আজ রবিবার, কাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেট আবার ওপেন হতে চলেছে। তো নেক্সট উইকে মার্কেট কিরকম পারফর্ম করতে পারে, কোন কোন ইম্পর্টেন্ট খবর আসতে চলেছে যার কারণে শেয়ার মার্কেট উপরে উঠতে পারে, বা কোন কোন ইম্পর্টেন্ট খবর আসতে চলেছে যার কারণে শেয়ার মার্কেট নিচে নামতে পারে, সেইগুলো একটু দেখে নিই। চলুন, প্রথমেই যে দুটো ফর্মালিটি আছে সেইগুলো একটু দেখে নিই। সামনের সপ্তাহে বাজার কি পুরো 5 দিনই খোলা থাকবে? এইখানে দেখতে পাচ্ছেন পয়লা মে মহারাষ্ট্র দিবসের জন্য ছুটি ছিল, তারপরে কিন্তু এই মে মাসে আর কোনো ধরনের ছুটি নেই। এরপরে চলুন দেখে নিই বাজার কিরকম পারফর্ম করছে। এই নিফটি ফিফটি এটা যদি 5 দিনে দেখি, দেখতে পাচ্ছেন প্রায় 433 পয়েন্টের কাছাকাছি পড়েছে, বা 1.77% পড়েছে, এটাও বলতে পারেন। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্সও 5 দিনে 1.90% পড়ে গেছে, বা প্রায় 1,500 পয়েন্টের কাছাকাছি পড়েছে। তো এর পেছনে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিয়ে যে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে, তার কারণের জন্যই এই নিফটি ফিফটি এবং সেন্সেক্স পড়েছে। এরপরে যদি টেকনিক্যাল চার্ট দেখি, নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন তার যে পিভট পয়েন্ট সেটা দাঁড়িয়েছে 24,036। সেই সাপেক্ষে যদি দেখি, প্রথম রেজিস্ট্যান্স থাকবে 24,136, এইটাকে ভেঙে দিলে ওপর দিকে 24,264 পর্যন্ত যেতে পারে, এবং এই লেভেলকেও যদি ভেঙে দেয় তাহলে 24,364 পর্যন্ত যেতে পারে। এবং অন্যদিকে যদি সাপোর্ট দেখি, প্রথম সাপোর্ট রয়েছে 23,907, এইটাকে ভেঙে দিলে 23,807 পর্যন্ত নামতে পারে, এবং তারপরে 23,679 পর্যন্ত যেতে পারে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্স এর পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 79,485। ওপর দিকে প্রথম রেজিস্ট্যান্স থাকবে 80,002, এই লেভেলকে যদি ভেঙে দেয় তাহলে 80,549 পর্যন্ত যেতে পারে, এবং এই লেভেলকেও যদি ভেঙে দেয় তাহলে 81,066 পর্যন্ত যেতে পারে। এবং নিচের দিকে যদি সাপোর্ট দেখি, প্রথম সাপোর্ট থাকবে 78,937, এইটাকে ভেঙে দিলে 78,420 পর্যন্ত যেতে পারে, এবং এই লেভেলকেও যদি ভেঙে দেয় তাহলে 77,872.97 পর্যন্ত যেতে পারে। এরপর যদি ব্যাংক নিফটি দেখি, এর পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 53,711, প্রথম রেজিস্ট্যান্স থাকবে 53,939, এইটাকে যদি ভেঙে দেয় তাহলে 54,282 পর্যন্ত যাবে, এবং এইটাকে ভেঙে দিলে 54,510 পর্যন্ত যেতে পারে। এবং নিচের দিকে প্রথম সাপোর্ট থাকবে 53,367, সেকেন্ড সাপোর্ট থাকবে 53,139, এবং 3 নম্বর সাপোর্ট সেটা থাকবে 52,795। তবে দেখুন, এই যে লেভেল, এইগুলো কিন্তু একটা প্রাথমিক আন্দাজ। ধরুন হঠাৎ করে কোনো ভালো খবর এসে গেল, তাহলে কিন্তু মার্কেট ওপর দিকে তেজ বাড়বে, এবং যদি কোনো খারাপ খবর এসে যায় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে তেজ পড়বে। তো শুক্রবারে তো 3:30টার সময় আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট সেটা বন্ধ হয়েছিল, তারপরে কিন্তু আমেরিকার যে শেয়ার মার্কেট সেটা খুলেছিল, এবং আমেরিকার শেয়ার মার্কেটের যে প্রভাব সেটাও ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ওপেনিংকে প্রভাবিত করে। দেখতে পাচ্ছেন এর আগের দিন আমেরিকান শেয়ার মার্কেট প্রায় 0.29% পড়ে বন্ধ হয়েছে। সুতরাং আমেরিকার দিক থেকেও দেখতে গেলে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের গ্যাপ ডাউন হয়ে ওপেন হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এরপরে যদি দেখেন, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, এইটা অবশ্যই এই সপ্তাহে সবথেকে বেশি ফোকাসে থাকবে। দেখতেই পাচ্ছেন আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু তার টুইটার হ্যান্ডেলে টুইট করে দিয়েছেন যে পাকিস্তান এবং ইন্ডিয়া ফুল এবং ইমিডিয়েট সিজফায়ারের জন্য রাজি হয়ে গেছে, এবং সব ধরনের যে ফায়ারিং আছে এবং মিলিটারি অ্যাকশন আছে সেগুলো বন্ধ করে দিয়েছে, সেগুলো জলপথেই হোক বা আকাশপথেই হোক বা স্থলপথেই হোক। কিন্তু এই যে সিজফায়ার ঘোষণার পরেই প্রায় 3 থেকে 4 ঘন্টা পর পাকিস্তান কিন্তু এই সিজফায়ারকে ভায়োলেট করেছে। জম্মু, শ্রীনগর এবং বার্মার উপর এই পাকিস্তান ড্রোন অ্যাটাক চালিয়েছে। তাই বুঝতেই পারছেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটা কিন্তু এখন আনসার্টেন মোডে রয়েছে। মানে কি হবে এক্ষুনি বলা খুবই মুশকিল। তো সেই কারণের জন্যই আপনাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে নজর রাখতে হবে, কারণ অপারেশন সিন্দুরের পর আর এরকম কোনো অফিসিয়াল খবর কিন্তু পাওয়া যায়নি যে ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে গিয়ে আবার কোনো নতুন ধরনের হামলা চালিয়েছে। দেখুন, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে কিন্তু বিভিন্ন ধরনের ফেক খবর পাবেন। তাই অরিজিনাল খবর পেতে অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, তারপর ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে, সেইগুলো অবশ্যই নজরে রাখবেন। তো ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে এরপর পাকিস্তানের যে শেয়ার মার্কেট আছে তার উপরেও নজর থাকবে। দেখতেই পাচ্ছেন এর আগের দিন পাকিস্তানের শেয়ার মার্কেট প্রায় 3.52% বেড়ে বন্ধ হয়েছে। দেখুন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে সিজফায়ার ঘোষণা হয়েছে, এর কারণে কিন্তু পাকিস্তানের যে শেয়ার মার্কেট তার উপর একটা পজিটিভ এফেক্ট পড়েছে। এছাড়াও আরো একটি কারণ আছে, সামনে সেইটা নিয়ে আলোচনা করছি। এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের শেয়ার মার্কেট প্রায় 15 থেকে 16% পড়ে গিয়েছিল। এছাড়াও যদি দেখেন, পাকিস্তানের মধ্যে যে বালুচিস্তানকে নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, তার কারণের জন্য পাকিস্তানের শেয়ার মার্কেটে একটা নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে বালুচিস্তানের বালুচ লিবারেশন আর্মি আছে, তারা কিন্তু পাকিস্তানের পুলিশ এবং যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের উপর হামলা চালাচ্ছে। মানে পাকিস্তান কিন্তু দুদিক থেকেই ফেঁসে গেছে। এক তো ভারত আক্রমণ করছে, তার উপর কিন্তু তাদের নিজেদের দেশের যে বালুচিস্তান আছে তারাও স্বাধীন হওয়ার জন্য আন্দোলন চালাচ্ছে। তো এরপরে যদি এই সিজ ফায়ার এটাকে উভয় পক্ষই মেনে নেয়, তাহলে ভারতের জন্য তো ভালোই, মানে পাকিস্তানের যে শেয়ার মার্কেট তার জন্য অবশ্যই ভালো। এরপরে যে দেখতে পাচ্ছেন আইএমএফ যে আছে সেটা পাকিস্তানের জন্য
এই মুহূর্তেও প্রায় $1 বিলিয়ন যে লোন সেটা স্যাংশন করে দিয়েছে। দেখুন এই যে লোনের পরিমাণ এইটা সাধারণত 2 থেকে $2.5 বিলিয়ন কথা ঘোষণা করা হয়েছে। তবে এই মুহূর্তে প্রাথমিকভাবে $1 বিলিয়ন লোন পাকিস্তানকে প্রোভাইড করা হয়েছে। দেখুন পাকিস্তানের জন্য এই লোন পাওয়াটা কিন্তু একটা জল পাওয়ার মতোই গুরুত্বপূর্ণ জিনিস। সেই কারণের জন্যই পাকিস্তানের যে শেয়ার মার্কেট সেটা অবশ্যই বাড়তে পারে। দেখুন ইন্ডিয়ান শেয়ার মার্কেট নিয়ে কথা বলি, তবে বিদেশের যে শেয়ার মার্কেটের ব্যাপারগুলো আছে এইগুলো কিন্তু জানা দরকার। সেই কারণের জন্য পাকিস্তানের শেয়ার মার্কেটে কি হতে চলেছে এই নিয়ে আলোচনা করলাম। তবে এরপরে ইম্পর্টেন্ট যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন এখন যেই পরিস্থিতি রয়েছে, এই যে সিজফায়ার ঘোষণা করা হয়েছে, তারপরে পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করেছে, এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই ভিডিওটা তৈরি করছি। তাই এই মুহূর্তে যে খবরগুলো বললাম সেইগুলো কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলেও দিতে পারে। কারণ এরপরে ধরুন নতুন করে আবার কোনো ধরনের অ্যাটাক হলো, ধরুন পাকিস্তান ইন্ডিয়ার উপর অ্যাটাক করলো বা ইন্ডিয়া পাকিস্তানের উপর অ্যাটাক করলো, তার প্রভাব কিন্তু সরাসরি ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট তার উপরেও দেখা যাবে। এই কারণের জন্য আগামী যে 24 থেকে 48 ঘন্টা অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের উপর নজর থাকবে। এই আগামী 24 থেকে 48 ঘন্টা কিন্তু মার্কেটের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ টাইম ফ্রেম হয়ে দাঁড়াচ্ছে। এরপরে যদি দেখেন এই সপ্তাহে ইনফ্লেশনের যে ডেটা সেটা সামনে আসতে চলেছে। তো কোন দেশের ইনফ্লেশনের ডেটা সামনে আসবে? দেখুন এই সপ্তাহে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ইউএসএ এদের ইনফ্লেশনের ডেটা সামনে আসতে চলেছে। দেখুন এই মুহূর্তে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে এই দুটো দেশের উপরই নজর রয়েছে। কিন্তু যখন যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে যাবে তখন কিন্তু এই ইনফ্লেশন, জিডিপি, তারপর জবলেসের যে ডেটা এইগুলোর উপরে আবার নজর ঘুরে যাবে। কারণ শেয়ার মার্কেটের জন্য এইগুলোই হচ্ছে মূলত প্রধান ফ্যাক্ট হিসাবে কাজ করে। এরপরে ট্রাম্প এবং জাই জিনপিং এর মধ্যে যে ট্যারিফ নিয়ে আলোচনা চলছে, যেটা গতকাল শুরু হয়েছে, সেটার উপর অবশ্যই নজরে থাকবে। দেখুন এর যে আউটকাম সেটা এখনো কিন্তু বেরোয়নি। এইখানে দেখতেই পাচ্ছেন ইউএস এবং চায়নার মধ্যে যে ট্যারিফ নিয়ে কথা চলছে সেটা কিন্তু আজকের দিনেও কন্টিনিউ চলছে। এখানে দেখুন মে 11 তারিখ এখানে উল্লেখ করে দেওয়া আছে। তবে এই যে আলোচনা চলছে এতে কিন্তু ট্রাম্প বলেছে গ্রেট প্রোগ্রেস মেড, মানে ভালো কোনো খবর সুখবর আসতেই পারে। কিন্তু বড় বড় যে অ্যানালিস্ট আছে তারা কিন্তু এক্সপেক্ট করছে যে ইউএস এবং চায়নার মধ্যে এই ধরনের কোনো ট্রেড ডিল হওয়া সম্ভব নয়। কারণ উভয় পক্ষই কিন্তু মাথা নত করতে রাজি নয়, মানে কোনো পক্ষই কোনো পক্ষকে কোনো ধরনের সুযোগ দিতে রাজি নয়। এরপরে আমাদের ইন্ডিয়ান যে শেয়ার মার্কেটের ওয়াচডগ সেবি এর উপর অবশ্যই নজর থাকবে। কারণ এফএন এর উপর সেবি যে নতুন করে স্ট্রিক্ট রুল আনতে চলেছে তার কারণে যে কোনো মুহূর্তে এফএন 2.0 রুল আসতে চলেছে। সুতরাং সেই রুল এলে তার প্রভাব সরাসরিভাবে শেয়ার মার্কেটের উপরে পড়বে। এরপরে যদি দেখি Q4 রেজাল্টের সিজন চলছে, তো কোন কোন কোম্পানি Q4 রেজাল্ট দিতে চলেছে সেইগুলোর উপর অবশ্যই ফোকাস থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন বহু কোম্পানি এই সপ্তাহে তাদের যে কোয়ার্টার 4 রেজাল্ট সেগুলো ফোকাস করতে চলেছে। তো সেই কোয়ার্টার 4 রেজাল্টের উপর ভিত্তি করে এই স্টকগুলো কিন্তু মুভমেন্ট দেখাতে পারে। আর কোনো কোম্পানি কবে তাদের কোয়ার্টার 4 রেজাল্ট পেশ করতে চলেছে, কোথা থেকে এই কোম্পানি কোয়ার্টার 4 রেজাল্ট দেখবেন, আর যে কোনো কোয়ার্টারের রেজাল্ট কিভাবে দেখতে হয় সেই সম্বন্ধে যদি আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো। এরপরে এফআইআই এবং ডিআইআই এদের যে ডেটা তার উপর অবশ্যই ফোকাস থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন মে মাসের শুরুর থেকে এফআইআই কিন্তু ক্রমাগত কেনাকাটা করতে শুরু করেছিল। তারপরে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট সেটা বেড়ে যাওয়ার পর এফআইআই লাস্ট দিনে অর্থাৎ শুক্রবারে প্রায় 3,798 কোটি টাকার মতো শেয়ার বিক্রি করে দিয়েছে। তো সামনের সপ্তাহে এই এফআইআই এই ইন্ডিয়ান শেয়ার মার্কেটে তাদের কেনাকাটা বজায় রাখে নাকি আবার বিক্রি বাটা শুরু করে তার দিকে অবশ্যই নজর থাকবে। এরপর যদি দেখি আমাদের যে ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে 85 টাকা 42 পয়সার কাছাকাছি ট্রেড করছে ডলারের এগেনস্টে। তো এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর আমাদের যে ইন্ডিয়ান রুপি সেটা অনেকটাই দূর চলে গেছে, প্রায় 1.5% মতো। এরপরে যদি দেখি গোল্ড বা সোনা এর উপর অবশ্যই নজরে থাকবে। দেখতেই পাচ্ছেন 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড এই মুহূর্তে প্রায় 99,880 মানে 1 লাখ টাকার কাছাকাছি ট্রেড করছে। এরপরে যদি বিটকয়েন দেখি এক একটি বিটকয়েন আবার $1,00,000 ওপরে চলছে এবং এক একটি বিটকয়েনের দাম চলছে 1,04,300, মানে বিটকয়েন প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। এরপরে ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে প্রায় 99.5 এর কাছাকাছি চলছিল, সেখান থেকে আবার 100-র উপরে উঠে গেছে। যদিও মার্জিনে রয়েছে, তবে এই ইউএস এর যে ডলার ইন্ডেক্স আছে সেটা যদি 100-র নিচে থাকে তাহলেই কিন্তু বিভিন্ন যে এমার্জিং মার্কেট আছে যেমন ইন্ডিয়া এদের জন্য ভালো ব্যাপার। এরপরে যদি ইউএস এর বন্ড ডিল দেখি সেটাও দেখতে পাচ্ছেন ক্রমাগত বাড়ছে, 4.32% কাছাকাছি এই মুহূর্তে ট্রেড করছে। তো এই বন্ড ডিলও যত কম থাকবে এমার্জিং মার্কেটের জন্য ভালো। এরপরে যদি ক্রুড অয়েল দেখি এখানে দেখতে পাচ্ছেন এই WTI ক্রুড যেটা কিছুদিন আগে 58-র কাছাকাছি চলছিল সেখান থেকে দাম বেড়ে আবার $61.02 কাছাকাছি চলে এসেছে। এবং ব্রেন্ট ক্রুড এটাও প্রায় 61-র কাছাকাছি চলছিল, সেখান থেকে আবার বেড়ে 63.91-এর কাছাকাছি চলে এসেছে। এরপরে যদি অপশন চেন দেখি দেখুন এর আগের দিন মার্কেট প্রায় 24,000-এর উপরেই বন্ধ হয়েছে। সেখান থেকে বুলেদের একটাই চেষ্টা থাকবে এই 24,000-এর লেভেলকে ধরে রাখা এবং বিয়াররা চেষ্টা করবে এই 24,000-এর লেভেলকে ভেঙে নিচের দিকে নিয়ে আসা। তো এইগুলো তো ছিল ফিক্স ইভেন্ট। তবে যদি আনসার্টেনিটি দেখি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে আনসার্টেনিটি তৈরি হয়েছে এই খবরের কারণে যে কোনো সময় কিন্তু মার্কেটের মোড় ঘুরে যেতে পারে। তাই এই সামনের সপ্তাহে বা আগামী 24 থেকে 48 ঘন্টা সবথেকে যে বেশি ক্রুশিয়াল নিউজ থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কি ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে
সেটার দিকে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।